আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আগামী ১৬ই মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পদের পরীক্ষা। হাতে সময় খুবই কম। তাই আজ থেকে আমরা শুরু করছি এক বিশেষ ক্লাস সিরিজ। এই সিরিজের প্রতিটি ক্লাসে আমরা বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস গুলো নিয়ে আমরা আলোচনা করব, যাতে খুব অল্প সময়ে আপনাদের প্রস্তুতি শতভাগ পূর্ণ হয়। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে শুরু করি আমাদের আজকের সহকারী স্টেশন মাস্টার প্রস্তুতির মডেল টেস্ট ১ নাম্বার। শুরুতে রয়েছে নদী ও নারী উপন্যাসটির রচয়িতাকে। নদী ও নারী প্রশ্ন এটিই আসবে বিষয়টা এমন নয়। এই জাতীয় যে প্রশ্নগুলো সেগুলো আপনাকে পড়ে নিতে হবে। নদী ও নারী উপন্যাসটির রচয়িতা হুমায়ুন কবির। মধ্যযুগের বাংলা সাহিত্যের নিদর্শন নয় কোনটি? মধ্যযুগের বাংলা সাহিত্যের নিদর্শন নয় কথোপকথন। এখানে মধ্যযুগ এবং আ প্রাচীন যুগ এটি আপনাকে পড়ে নিতে হবে। বাংলা ব্যাকরণের কোন অংশে শব্দ, বর্গ, বাক্যের ব্যঞ্জন নিয়ে আলোচনা করা হয়? অর্থাৎ ব্যাকরণের আলোচ্য বিষয় নিয়ে একটি প্রশ্ন পাবেন এখানে। তাহলে ব্যাকরণের কোন অংশে শব্দ নিয়ে আলোচনা হয়, বর্গ, তাহলে এটা হবে অর্থতত্ত্ব। ঐক্যমত শব্দটি কোন বিবেচনায় অশুদ্ধ নয়? মতের ঐক্য যদি সমাজসাধিত হিসাবে করা হয় তাহলে এটি অশুদ্ধ হওয়ার কথা নয়। তার মানে এটি সঠিক উত্তর। পারিভাষিক শব্দ বলতে কি বোঝায়? পারিভাষিক শব্দ বলতে কোনো একটা বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ হয়, সেটি হচ্ছে পারিভাষিক। সেটি ইংরেজি হতেও হতে পারে বা যেকোনো ভাষা থেকেই হতে পারে। তাহলে বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ। যুক্ত বর্ণ, এই যুক্ত বর্ণটির মধ্যে রয়েছে কি? এই যুক্ত বর্ণটি আপনাদের জন্য SW থাকবে। আপনারা যুক্ত বর্ণটি কিভাবে লেখা যায় সেটি আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আলো ছায়া এর ব্যাসবাক্য কোনটি হবে? আলো ছায়া এর ব্যাসবাক্যটি হবে আলো ও ছায়া। তার মানে এটা একটা দ্বন্দ্ব সমাস। তার মানে আলো ও ছায়া। পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে কোন সমাস হয়ে থাকে? ভালো করে খেয়াল করেন। পূর্বপদ কি বলছে? বিশেষণ। আর পরপদ বিশেষ্য, তার মানে এটা অবশ্যই সমানাধিকরণ বহুব্রীহি হবে। কোনটি অন্ধকার যুগ হিসেবে পরিচিত? অন্ধকার যুগ হিসেবে সাধারণত আমরা যেটি বলে থাকি ১২০১ থেকে ১৩৫০। তার মানে এটি সঠিক উত্তর, গ নাম্বার। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্ম নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম আমরা কমবেশি সবাই জানি। সঠিক উত্তর হবে কোনটি? দিকশূন্য ভট্টাচার্য। যদিও এই নামটার সাথে অনেকেই পরিচিত নয়। পরবর্তীতে রয়েছে বিস্ফোরণ কবিতার লেখক কে? বিস্ফোরণ কবিতাটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। এবং কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? নিপাতনে সিদ্ধ সন্ধি বলতে বোঝায় যে সকল সন্ধি সন্ধির কোনো নিয়ম মানে না। তার মানে এখানে হবে উন্নান্ন, অর্থাৎ উন্নযুক্ত অন্য, এটি হবে একটি নিপাতনে সিদ্ধ সন্ধি। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। বজ্জাত, বজ্জাত শব্দের শুদ্ধ সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? বজ্জাত যদি হয় তাহলে প্রথমে বদ অর্থাৎ দ হবে। বদ যুক্ত জাত, নিচে হর্ষ চিহ্ন থাকতে হবে। বুদ্ধির ঢেঁকি বাগধারাটির অর্থ কি? বুদ্ধির ঢেঁকি নির্বোধ। বুদ্ধির ঢেঁকি কি বলা হবে? নির্বোধ। তো বুদ্ধি থেকে যে কথাটা মনে পড়লো যে আপনার যেহেতু এটি এমসিকিউ পরীক্ষা, আপনাকে অবশ্যই একটুখানি বুদ্ধি খাটিয়ে আমাদের এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আর আপনাদের এই পরীক্ষায় কিছুটা সহযোগিতা করার জন্য আমাদের একটি শর্ট সাজেশন রেডি করা আছে। আপনারা চাইলে আমাদের স্লাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এটি সংগ্রহ করতে পারেন। ইতর বিশেষ, এটি বাগধারা। ইতর বিশেষ বাগধারাটির অর্থ কি? পার্থক্য। যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে, এখানে একটুখানি টেকনিক অবলম্বন করা আছে, ভালো করে দেখবেন। স্বামীর স্ত্রী প্রবাসে থাকে, যদি স্ত্রী প্রবাসে থাকে তাহলে হবে প্রচিত পত্নিক, আর যদি স্বামী বিদেশে থাকে তাহলে হবে প্রসিত ভর্তৃকা। তিনটি নদীর মিলন যেখানে হয়, তিনটি নদীর মিলন হলে সেটাকে বলা হবে কি? তে মোহনা। জঙ্গম শব্দের বিপরীতার্থক শব্দ কি? জঙ্গম শব্দের বিপরীতার্থক শব্দ স্থাবর। আর এই প্রশ্নটা কিন্তু প্রচুর পরিমাণে রিপিট হয়েছে। নিচের কোন বিশেষ্যের জায়গায় বিশেষণের কিংবা বিশেষণের জায়গায় বাহুল্য প্রয়োগজনিত রয়েছে? আচ্ছা, এখানে বিশেষণের জায়গায় বিশেষণ, বিশেষ্যের জায়গায় বিশেষণ কিংবা বিশেষণের বাহুল্য প্রয়োগজনিত কোথায় হবে? আমি তোমার অপরাধ সম্পর্কে সন্দিহান আলোচনার মাধ্যমে, হ্যাঁ, এটাই হবে। আমি তোমার অপরাধ সম্পর্কে নিঃসন্দিহান। চিকুর শব্দের অর্থ কি? চিকুর শব্দের অর্থ বলা হয় আমরা যেটাকে বলি কেশ বা চুল। ক্ষিপ্র শব্দের বিপরীতার্থক শব্দ, ক্ষিপ্র শব্দের বিপরীতার্থক, ক্ষিপ্র যদি আমরা সমার্থক বলি আক্রমণাত্মক হবে, বিপরীত হবে শান্ত, স্থির বা মন্থর। কোনটি শুদ্ধ বানান? অন্তঃস্থল, অন্তঃস্থল হবে না। প্রণয়িনী, এটি শুদ্ধ বানান হবে যেহেতু রস্বই দীর্ঘই রয়েছে, মূর্ধন্য নয়ের ব্যবহার রয়েছে।
আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, এটি অসংখ্যবার এসেছে। আমারে তুমি করিবে দান, ত্রাণ, তার মানে এখানে কর্ম বোঝাচ্ছে। তাহলে এখানে কর্ম আমারে, তার মানে কর্মের দ্বিতীয়া। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি আমাদের রয়েছে, বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলা হয়? বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বলা হয়, আমাদের প্রদত্ত অপশনে নেই। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তরটা হবে কারক। কারকটা হবে বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের সম্পর্ক। উচ্চারণের সুবিধার জন্য অথবা অন্য কোনো কারণে শব্দের আদিতে যদি স্বরধ্বনি আসে, আদিতে যদি আসে তাহলে আদি স্বরাগম মানে স্বরের আগমন ঘটবে, তাহলে সেটাকে বলা হয় কি? স্বরাগম, অর্থাৎ আদি স্বরাগম। আর এই স্বরাগমকে বলা হয় ইংরেজিতে প্রথেসিস। আমাদের বাংলা 25টা রয়েছে। এবারে গণিত অংশের শুরুতে আমাদের যেটি রয়েছে, ১ ইঞ্চি সমান কত সেন্টিমিটার? প্রিয় শিক্ষার্থী, আপনাদের একটুখানি জানিয়ে রাখতে চাই যে আমাদের এই গণিত অংশগুলোকে আমরা স্পেশাল টেকনিক আকারে এবং সুপার টেকনিক গুলো যুক্ত করে আপনাদের জন্য সমাধান করি। সুতরাং গণিত অংশটুকু শুরু থেকে শেষ পর্যন্ত মাস্ট দেখবেন। অবশ্যই আপনার কাজে আসবে ইনশাআল্লাহ। আর সাজেশনের কথা আগেও বলেছি, আমাদের স্লাইডে হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সাজেশনটি সংগ্রহ করতে পারবেন। তাহলে ১ ইঞ্চি সমান কত সেন্টিমিটার? এটা মনে রাখতে হবে 2.54। একটি সুষম বহুভুজের অন্তঃকোণের পরিমাণ যদি ১৮০ ডিগ্রি হয়, এখানে একটু খেয়াল রাখতে হবে ১৮০ পরিবর্তে আমরা একটু ১৪০ করে দেব, তাহলে আমাদের হিসাবটা সুবিধা হবে। তাহলে সুষম অন্তঃকোণের পরিমাণ যদি ১৪০ হয়, তাহলে আমাদের বাহুর সংখ্যা কত হবে? তাহলে অতীব সহজ উপায় যদি আমরা করতে চাই, তাহলে এখানে ১৮০ থেকে ১৪০ আমাকে বিয়োগ করতে হবে। তাহলে কত হবে? ৪০। এই ৪০ দিয়ে যদি আমরা এখন ৩৬০ কে ভাগ করি, তাহলে হবে কত? ৯ টি। অর্থাৎ ৪ নং ৩৬ অর্থাৎ ৯ টি। এটি হবে সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। একটি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ৯৬ বর্গফুট, ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য ১৬ ফুট হলে শীর্ষবিন্দুর উপর ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? তাহলে ত্রিভুজের উপর আমাদের কি বলা আছে? ভূমি, অর্থাৎ এইটা যদি আমরা ভূমি ধরি, ভূমির দৈর্ঘ্য কত? ১৬ ফুট। এখন বলছে কি, ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য ১৬ ফুট হলে শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বর দৈর্ঘ্য কত? তার মানে এইটা। তো যেহেতু আমাদের এখানে কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে সরাসরি আমরা ৯৬ কে ১৬ দ্বারা ভাগ করব। তাহলে ৯৬ কে যদি আমরা ১৬ দ্বারা ভাগ করি, তাহলে আমাদের কত হবে? ৬ হবে। ৬ ১৬ ৯৬। তাহলে আমরা পেলাম কত? ৬। এবারে যেহেতু আমাদের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে সেই হাফটা উল্টে কি হয়ে যাবে এখানে? ২ এর ১ হয়ে যাবে। তার মানে ৬ দুগুণে ১২, অর্থাৎ ১২ ফুটটা হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। যদি কোনো অঙ্ক আপনাদের বুঝতে একান্তই সমস্যা হয়, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। x স্কয়ার প্লাস px মাইনাস 15 এর একটি উৎপাদক x প্লাস 5 হলে p এর মান কত? যেহেতু এখানে প্লাস 5, আমরা এখানে মাইনাস 5 হিসেবে বসাবো x এর জায়গায়। তাহলে আমরা এখানে যদি এভাবে করি, মাইনাস 5 এর উপর স্কয়ার প্লাস p ইন্টু মাইনাস 5 মাইনাস 15, এইটা। তাহলে এখানে মাইনাস ফিগারের উপর স্কয়ার, তার মানে 25, এখানে মাইনাস 5p, এখানে মাইনাস 15। আচ্ছা, তাহলে আমাদের এখানে 25 আছে প্লাস অবস্থায়, এখানে মাইনাস অবস্থায় আছে 15, তার মানে এখানে কত হতে হবে? 10 হতে হবে। আছে কত? 5, তার মানে p এর মান এখানে 2। তাহলে দুইটাই হচ্ছে এখানে সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি। কোন কাজের 1/3। ও হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, এখানে অবশ্যই বলে রাখছি, আমাদের এই ক্লাসগুলো আমাদের যে বিগত সহকারী স্টেশন মাস্টারের যে পরীক্ষাগুলো এসেছে, সেই টপিকস গুলো থেকেই কিন্তু নেওয়া হয়েছে। সুতরাং চূড়ান্তভাবে আপনারা মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন। এখানে বলা আছে, কোন কাজের 1/3 শেষ করতে ১৫ জন লোকের ২০ দিন সময় লাগে। আচ্ছা, লাগতেই পারে। ১৫ জন লোকের যদি ২০ দিন সময় লাগে, তাহলে পুরা কাজটি শেষ করতে ২০ জন লোকের কতদিন সময় লাগবে? একেবারে ইজি। একটুখানি খেয়াল করবেন। এখানেও ২০ জন, এখানেও ২০ জন। এখানে ২০ দিন। তার মানে দিন এবং জন আমাদের এখানে কিন্তু একটা মিল আছে। তার মানে এই ২ সংখ্যাটা বাদ দিব। বাদ দেওয়ার পরে ১/3 না, ১ এর ৩। এই ১ এর ৩ টাকে উল্টে দিবেন, অর্থাৎ ৩ এর ১ আর এখানে ১৫ জন। তার মানে ৩ ১৫ কত? ৪৫। তার মানে এখানে আমাদের ৪৫ দিন সময় প্রয়োজন হবে। ২ ব্যক্তি একটি কাজ ১৫ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একা ২০ দিনে, দ্বিতীয় ব্যক্তি কাজটি কত দিনে করতে পারবে? আমরা এর আগের ক্লাসে বেশ দেখিয়েছি। এই ধরনের অঙ্ক থাকলে অবশ্যই এটি ভগ্নাংশ করে নিবেন। ১ এর ১৫ আর ১ এর
20। এখন আমাদের এখানে কি বলা আছে, দ্বিতীয় ব্যক্তি কাজটি কত দিনে করতে পারবেন। তাহলে যেহেতু আমাদের এখানে আছে তাহলে বিয়োগ করতে হবে, তাহলে 15 আর 20 এর লসাগু কত হবে 60। তাহলে এখানে 4 বিয়োগ 3, তাহলে এখানে কত হলো 1 এর 60। এবারে একটু খেয়াল করবেন, 15 ছিল আমরা 1 এর 15 ধরেছি, 20 ছিল 1 এর 20 ধরেছি, উত্তরটা হলো কত 1 এর 60। তার মানে কি অ্যান্সারটা কত বের হলো শুধু 60। এটি কিন্তু সম্পূর্ণই টেকনিক, আর এই টেকনিক অনুযায়ী করতে গেলে অবশ্যই আপনাকে বেসিক সম্পর্কে জানতে হবে। পরবর্তী অঙ্ক রয়েছে, একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রি করা হলো। ছাগলটি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রি করা হলে 8% লাভ হতো, ছাগলটির ক্রয় মূল্য কত। তাহলে এখানে আমরা দুই ভাবে করতে পারি, একটা অপশন ধরে আর একটা ক্যালকুলেশন করে। যেহেতু আমাদের ক্যালকুলেশন করলে আপনাদের জন্য ভালো হয়, একটুখানি দেখবেন। 8% ক্ষতি মানে কি 92 টাকা, আর 8% লাভ মানে 108 টাকা। তাহলে প্রথমে আমরা 108 বিয়োগ 92, তাহলে এখানে আমরা একটু বিয়োগ করব, তাহলে 6, তাহলে আমাদের এখানে কত টাকা হলো 16 টাকা। এই 16 টাকাটাই আমাদের ভিত্তি। তাহলে 16 টাকা যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে ক্রয় মূল্য কত হবে 100। তাহলে 16 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। একে কত 100 এর নিচে 16। এবারে আসি আমাদের কত টাকা ছিল 800 টাকা ছিল, তাহলে এই 800 টাকাটা আমরা গুণ করে দেব। তাহলে এখন 16 দিয়ে যদি আমরা 800 কে কাটি, আমরা যদি জাস্ট 2 দিয়ে কাটি তাহলে এখানে 8 হবে, এখানে 2 দিয়ে কাটলে হবে কত 50। 8 দিয়ে যদি এখানে কাটি 100, তার মানে 500 আর 1, এখানে 50 আর 100 গুণ করলে কত হচ্ছে 5000 হচ্ছে। তার মানে এখানে 5000 টাই রাইট অ্যান্সার। মান নির্ণয়ের যেটি রয়েছে a প্লাস b ইকুয়াল টু 7, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 25 হলে a কিউব প্লাস b কিউব এর মান কত। এটা দুই ভাবে আপনারা করতে পারেন, সরাসরি সূত্র প্রয়োগ করে, অথবা এমন দুটো সংখ্যা আপনাদের নির্ণয় করতে হবে যাদের এই দুটো ফর্মুলা মেইনটেইন করে বা শর্তটা মেনে চলে। যেমন 4 আর 3 7, ভালো করে খেয়াল করবেন। তাহলে 4 এর উপর স্কয়ার মানে কত 16, 3 এর উপর স্কয়ার মানে কত 9, তাহলে 16 আর 9 কত হয় 25 হয়। তার মানে 4 এবং 3, a ইকুয়াল টু 4, b ইকুয়াল টু 3 ধরলে আমাদের দুটো শর্ত ফিল আপ হচ্ছে। তাহলে এবারে 4 কিউব প্লাস 3 কিউব, কারণ 4 কিউব মানে কি 64 প্লাস 3 কিউব মানে 27। তাহলে 7 4 11, এককের ঘরে 1 থাকবে, অর্থাৎ 91 এক্ষেত্রে সঠিক উত্তর। 84 সংখ্যাটি কোন সংখ্যার 70%? আমরা 70% এর জায়গায় 7 চিন্তা করব। 7 এর সাথে কত গুণ করলে 84 হতে পারে? 7 12 84, তার মানে 120। যেহেতু আমরা এখানে একটা শূন্য বাদ দিছিলাম, সেই শূন্যটা আবার স্থাপন করলাম 120। এটি হবে রাইট অ্যান্সার। একটি পরীক্ষায় 70% শিক্ষার্থী ইংরেজিতে, 60% গণিতে, 35% উভয় বিষয়ে পাস করে। তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে? তাহলে প্রথমে আমাদের দেখতে হবে, যেহেতু 35% উভয় বিষয়ে, তার মানে এর মধ্যেও তো সেই 35টা আছে। তাহলে শুধু ইংলিশ আমরা যদি বলি তাহলে কত হবে 35। শুধু ম্যাথ যদি আমরা বলি তাহলে হবে কত 25। আর এখানে বোথ মানে উভয় কত 35। তাহলে 35 35 70 আর 25 দুটো মিলে কত হলো 95 হলো। তাহলে 95% যদি পাস করেই থাকে তাহলে বাকি 5% নিশ্চয়ই অভাগারা কি করছে ফেল করেছে। তার মানে এই 5% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। ক অনুপাত খ যদি 2:7 হয়, খ এবং গ 5:7 হয়, তাহলে ক খ গ সমান কত? তাহলে এক্ষেত্রে আপনারা যেটি ব্যবহার করবেন তা হচ্ছে দ পদ্ধতি। প্রথমে নিচে, তারপরে উপরে, তারপরে নিচে, এই দ পদ্ধতি। তাহলে ক আর খ কত ছিল 2:7, খ আর গ ছিল 5:7। তাহলে 5 দুগুণে 10, নিচে আসলাম, এবারে কর্নারে যাব, 5 7 35, নিচে আসবে 7 7 49। তাহলে 10 35 49, তাহলে 10 35 49 আমাদের প্রথম অপশনে রয়েছে, তাই এটি হবে সঠিক উত্তর। এবার আমাদের ধারা রয়েছে 7 12 17 22 ডট ডট 107, ধারাটির পদ সংখ্যা কত? তাহলে পদ সংখ্যা নির্ণয়ের যে ফর্মুলা আছে সেটি ব্যবহার করে কিন্তু এটি আমরা করতে পারি। তাহলে একবারে সহজ পদ্ধতিতে যেটা আমরা করতে পারি যে শেষ পদ বিয়োগ প্রথম পদ, তার মানে 107 থেকে আমরা যদি 7 বিয়োগ করি 100 ভাগ 2, তাহলে 100 কে আমরা 2 দ্বারা ভাগ করলে কত পাবো? ও সরি, 100 দিয়ে 2 দ্বারা না, সাধারণ অন্তর। তাহলে সাধারণ অন্তর আমাদের কত 7 5 12, তাহলে 5। তাহলে 5 দিয়ে 100 কে কাটলে আমরা পাবো 20 প্লাস 1, অর্থাৎ 21টি হবে আমাদের পদ সংখ্যা।
এরপর রয়েছে 0.002401 এর বর্গমূল কত হবে? তাহলে এর বর্গমূলটা আমরা কিভাবে নির্ণয় করব? যেহেতু প্রথম কথা হলো যে বর্গমূলটা 0.0 মানে 00 যদি থাকে তাহলে একটা সেটা কমে যাবে। তাহলে এটা ক্যালকুলেশন করেই করতে হবে। তাহলে আমাদের দেখতে হবে যে আ বর্গমূল বর্গ কি? বর্গ মানে একটার সাথে আরেকটা গুণ করে যেটা হয়। যেমন ২ এর সাথে ২ গুণ করলে ৫ এর সাথে ৫। তাহলে এখানে এখন দেখতে হবে যে সেই সংখ্যার সাথে সেই সংখ্যা গুণ করলে এটার কাছাকাছি কোনটা হয়। যেমন আমরা এককের ঘরে ১ দেখতে পাচ্ছি। ৯, ৯ ৮১ ১ হবে। তাহলে ৪, ৪ এ ১৬, ২ দুগুণে ৪ এটা অনেক বেশি হয়ে যাবে। ৫ এ ৫ এ ২৫ আমাদের এখানে ২৪ আছে। এটি হবে না, এটিও হবে না। ৫ এর ঘরে হবে না। তার মানে যেহেতু এটা ৩ ঘর থাকার কারণে এটা হচ্ছে না আর এখানে ৫ থাকার কারণে এগুলোও হচ্ছে না। তার মানে ৯, ৯ ৮১ এখানে ১ থাকতেছে, ৪, ৪ এ ১৬ তার মানে কাছাকাছি ২৪ এর নিচে আছে। তার মানে ঘ নাম্বারটা আমাদের বর্গমূলটা হওয়ার সম্ভাবনা বেশি এবং এটি হবে। এরপর রয়েছে যে ৩ আর 2a + ১ এবং ২৭। ও আচ্ছা, এখানে একটা গুণোত্তর প্রগতি দেওয়া রয়েছে। তাহলে ৩ তারপরে কত? তারপরে ২৭। তাহলে এখানে নিশ্চয়ই ৩, ৯, ২৭ এভাবে হতো। তাহলে এই ফরমেশনে আমাকে কিভাবে ৯ বানানো যেতে পারে? তাহলে ২ আছে, ১ আছে। ২ এর সাথে এ গুণ অবস্থায় আছে। তাহলে ২ এর জায়গায় যদি আমরা 4 দেই মানে ৪ দুগুণ ৮ আর ১ এ ৯ তার মানে এর মান কত? ৪। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন ২ টি বাংলা মাসের কথা উল্লেখ আছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অমা ফাগুনে তো রামের বনে, অমা অঘ্রাণে। আছে না? আচ্ছা। তাহলে অমা ফাগুনে এটা আর অমা অঘ্রাণে ২ টা আছে। তার মানে ফাল্গুন এবং অগ্রহায়ণ। গোল্ড ইজ a precious metal. Here gold is an example of. তাহলে যেহেতু গোল্ড একটা কি? মেটাল তার মানে ম্যাটেরিয়াল নাউন। Which gender is vixen? ভিক্সেন এটা অবশ্যই একটি ফেমিনিন জেন্ডার। প্রিয় শিক্ষার্থী আবারও বলে রাখছি কোন অবস্থাতেই মিস করবেন না। হুবহু যেই টপিকস গুলো থেকে প্রশ্ন এসে থাকে সেই টপিকস থেকেই কিন্তু আমরা কোয়েশ্চেন গুলো যুক্ত করেছি। আশা করছি উপকৃত হবেন ইনশাআল্লাহ। Which of the following has the same singular and plural form? অর্থাৎ সিঙ্গুলার এবং প্লুরাল একই হিসেবে ব্যবহার হয় নিচের কোনটি? এটি হচ্ছে স্পেসিস অর্থাৎ মসলা সংক্রান্ত যে বিষয়টা বলা হয়। I read a আচ্ছা এখানে আর্টিকেল হিসেবে ব্যবহার করা যাবে কি? I read এখানে জিরো আর্টিকেল অর্থাৎ নো আর্টিকেল। The climate of Nepal is colder than dash of Bangladesh. তাহলে এখানে than that of Bangladesh এটি হবে রাইট অ্যান্সার। It is Roth dash now. তাহলে এখানে যেটি বলা আছে it is Roth going fishing now. He entered the room silently. তাহলে সে কেমন ভাবে ঢুকছে? Silently. তাহলে তার কার্যের অবস্থা বোঝাচ্ছে অর্থাৎ অ্যাডভার্ব। Be sure the blades are sharp dash and clean. তাহলে এখানে the blades are sharp so that right answer হবে এখানে। What is a noun form of creative? Creative এর noun form কোনটি হবে? যেহেতু আমরা জানি যে creative যার অর্থ আমরা বলে থাকি কি সৃজনশীলতা। তাহলে এখানে ক্রিয়েটিভিটিটাই হবে আমাদের সঠিক উত্তর নাউন হিসেবে। অনেকে বলে যে এখানে ক্রিয়েটিভ নাউন ক্রিয়েটিভিটি না, এখানে একটুখানি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। ক্রিয়েটিভটা অ্যাডজেক্টিভ, ক্রিয়েটিভিটিটাই হচ্ছে নাউন। দ্য কিডস ওয়ার হোম অ্যালোন, হেয়ার হোম কি হিসেবে ব্যবহার হয়েছে? তাহলে হোম অ্যালোন রয়েছে, তাহলে হোম এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। দ্য অ্যান্টিনিম অফ দ্য ওয়ার্ড জেল, আচ্ছা জেলাসি ফিল করা আমরা বলি না, তাহলে এর অ্যান্টিনিমটা হবে কি? অ্যাপাথি। হি ওয়ার্কস বাই ফিটস অ্যান্ড স্টার্স ইন দ্য অফিস, এখানে আন্ডারলাইন ওয়ার্ড অর্থাৎ বাই ফিটস অ্যান্ড স্টার্স মানে অনিয়মিত অর্থাৎ ইরেগুলারলি। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? ইচ অফ দ্য স্টুডেন্টস ইজ হবে, স্টুডেন্টস এবং হবে সাথে ইজ হবে, তার মানে আমাদের খ নাম্বারটা সঠিক উত্তর। He is fair and square in his dealings. Here the idioms fair and square refers to fair and squares বলতে বোঝানো হয় সততার সাথে এবং স্ট্রেট ফরওয়ার্ডলি আমরা যেটা বলি অনেস্টলি অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ডলি। আচ্ছা এরপরে আমাদের রয়েছে চুজ দ্য কারেক্ট স্পেলিং। মোস্ট টাচ রয়েছে যেটা আমাদের মোস্ট টাচ, তাহলে এটির সঠিক উত্তর আমাদের মোস MOUSTHEH মোস্ট টাচ অর্থাৎ ঘ নাম্বারটা সঠিক উত্তর হচ্ছে। সিন্স দ্য ন্যারেশন হি সেড হ্যাপি বার্থডে, তাহলে হ্যাপি বার্থডে কাউকে বলা যায় না, কি করতে হয়? উইশ করতে হয়, তাহলে হি উইশড মি হ্যাপি বার্থডে, এটি হচ্ছে রাইট অ্যান্সার অর্থাৎ খ নাম্বারটা এক্ষেত্রে সঠিক উত্তর।
ফিল ইন দ্য গ্যাপ, আমাদের গ্যাপ পূরণ করতে হবে। এখানে বলা আছে এভরি লিডার অ্যান্ড এভরি ফলোয়ার ড্যাশ অনেস্টি। তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি? কি বলা আছে? এভরি লিডার অ্যান্ড এভরি ফলোয়ার। তাহলে এখানে এভরি কথাটা দুইবার ব্যবহার আছে, তাহলে এখানে নিডের সাথে কি হবে? এস যোগ হবে, নিডস অনেস্টি। দ্য ডিউরেশন অফ ইংলিশ ব্যারেন পিরিয়ড, ব্যারেন পিরিয়ডের ডিউরেশন আমরা যদি বলি 1400 থেকে 1485, এটি হবে সঠিক উত্তর। প্যাসিভ করতে হবে। হোয়ার ক্যান উই সি দ্য পেইন্টিংস, আমরা এটা কোথায় দেখেছিলাম? তাহলে হোয়ার ক্যান দ্য পেইন্টিংস আগে আসবে, হোয়ার দ্য পেইন্টিংস এটি আগে আসবে। যেহেতু আমাদের এখানে পেইন্টিংস, তারপরে আমাদের কি আছে? সি আছে, তার মানে বি সিন, তারপরে বাই আস, অর্থাৎ আমাদের এখানে ক নাম্বারে রয়েছে কি? কুড আছে। হোয়ার ক্যান দ্য পেইন্টিংস আমাদের খ নাম্বারটা এক্ষেত্রে সঠিক উত্তর। এরপরে আমাদের রয়েছে কারেক্ট স্পেলিং, অ্যান্টিডেলিভি। আচ্ছা, এখানে কারেক্ট, তাহলে আমরা এখানে অ্যান্টিডেলুভিয়ান যেটা আমরা করবো, এটার অ্যান্টি বানান করবো আগে কি? ANTEDILUVIAN, অর্থাৎ অ্যান্টিডেলুভিয়ান, অর্থাৎ কোনো পুরাতন যুগ বা মহাপ্লাবন এইরকম কিছু বোঝায়, তারও আগের যুগ, প্রাগৈতিহাসিক যুগ, বিভিন্ন অর্থ বহন করে। বানানটা আমরা যদি বলি ANTEDILUVAN, অর্থাৎ গ নাম্বারটা এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে। পরবর্তী প্রশ্ন আমাদের যেটি রয়েছে ট্রান্সলেশন, প্রুভার্ব। ট্রান্সলেশন গুলো ম্যাক্সিমামই কিন্তু প্রুভার্ব থেকে এসে থাকে। গুড ওয়াইন নিডস নো বাস। আচ্ছা, কি বলছে? গুড ওয়াইন নিডস নো বাস, অর্থাৎ চেনা বামনের পৈতার দরকার হয় না। লেটস স্টার্টস দ্য মিটিং, দেখেছি লেটস দ্বারা যেহেতু শুরু করা আছে, তার মানে আমাদের এখানে শ্যাল উই করলেই সঠিক উত্তর হবে টেক কোশ্চেনের ক্ষেত্রে। আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ, এই যে সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স আইডেন্টিফাই, এগুলো কিন্তু আসবেই কৃষিক্ষেত্রে। আপনাদের দেখতে হবে এখানে কোনটি ইম্পারেটিভ সেন্টেন্স। সিট ডাউন, বসে পড়ো, এটাই হচ্ছে সঠিক উত্তর। হু ইজ দ্য কিংলিয়ার ফিমেল অফ স্প্রিং? আচ্ছা, তাহলে এখানে কর্ডিয়েলা হবে সঠিক উত্তর। শাট আপ, তার মানে এটা কি? আমি এখানে কি করলাম? অর্ডার করলাম, তার মানে এটা কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স। দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য কয়টি? যেহেতু আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি, বন্যা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, তার মানে এখানে দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য হবে 3টি। 2026 সালে অনুষ্ঠিতব্য নির্বাচনে বাংলাদেশ কততম জাতীয় সংসদ নির্বাচন? যেহেতু আমাদের 26 সালে নির্বাচনটা হয়ে গেছে 12 ফেব্রুয়ারি, তাহলে কততম জাতীয় সংসদ নির্বাচন ছিল? এটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল। আর এক্ষেত্রে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কততম প্রধানমন্ত্রী এবং কততম পুরুষ প্রধানমন্ত্রী, এই দুটো তথ্য আপনাকে আইডেন্টিফাই করে নিতে হবে। বালিশ মিষ্টি কোন এলাকার জিআই পণ্য? জিআই পণ্য, এটি নেত্রকোনার বলা চলে, নেত্রকোনার জিআই পণ্য। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কবে? এটি 17 অক্টোবর স্বাক্ষরিত হয়। ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথায়? এটা আমার খুব ইচ্ছে যাওয়ার, যেখানে তিব্বতের কৈলাস লিঙ্গের মানস সরোবর হ্রদ। জাতীয় শিক্ষা একাডেমি NAPE, অর্থাৎ ন্যাপ কোথায় অবস্থিত? অবস্থিত ময়মনসিংহে। ম্যানারহেইম লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ম্যানারহেইম লাইন কোন দুটি দেশ? এটা বলে ফিনল্যান্ড, রাশিয়া। তবে এখানে একটা বলে রাখি, এখান থেকে কিন্তু হরমুজ প্রণালী, বাবেল মানদ্বীপ প্রণালী, এই দুটো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আসবেই। প্রথম বিশ্বযুদ্ধের ফলে কোন দেশকে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়? তা হলো জার্মানি। প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে কোন চুক্তির মাধ্যমে? সমাপ্তি যখন ঘটেছিল, তখন যে চুক্তিটি হয়েছিল সেটি হলো ভার্সাই চুক্তি। ইউএনইপির বর্তমান নির্বাহী পরিচালক কে? এই প্রশ্নটা আপডেট করতে হবে, যেহেতু এখনো পর্যন্ত যদি আমরা বলি যে ইনগার অ্যান্ডারসন রয়েছে, ইনগার অ্যান্ডারসন, তারপরে আপনাদের এটা আপডেট করে নিতে হবে, যেহেতু প্রধান এটি যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। ব্রেটন উডস কনফারেন্স 1944 সালে হয়েছিল। কিং সালমান গেট কোথায় নির্মিত হবে? কিং সালমান গেট নির্মিত হবে মক্কায়। দ্য ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটি অবস্থিত নিউ ইয়র্ক। এবং সর্বশেষ আমাদের রয়েছে 60 গম্বুজ মসজিদ কোন শতাব্দীতে নির্মিত হয়েছিল? এটি 1500 শতাব্দীতে নির্মিত হয়েছিল। প্রিয় শিক্ষার্থী, শেষ মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে, যে বিষয়গুলো বিগত সহকারী স্টেশন মাস্টারের পরীক্ষায় যে টপিকস গুলো থেকেই প্রশ্ন এসেছে, সেই টপিকস গুলো থেকেই কিন্তু আমরা আমাদের ক্লাসগুলো সাজিয়েছি এবং আমাদের সাজেশন গুলো সাজিয়েছি। আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সাজেশন গুলো নিতে পারেন। এর পাশাপাশি আমরা যেটা বলি যে আপনারা আমাদের যেই টপিকস, আমাদের যে প্রশ্নটা ক্লাস করছেন এটা করতেই হবে, এর পাশাপাশি টপিকস গুলো সিলেক্ট করে টপিকস গুলো আপনাদের গুরুত্ব দিতে হবে পড়াশোনা।
আমাদের ক্লাসটি আশা করছি আপনাদের সবাইকে ভালো লেগেছে। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আগামী ক্লাস পর্যন্ত সবাইকে আল্লাহ পাক অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।